হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 31, 32, 33 এবং 34 পাতা। অর্থাৎ 31 থেকে 34 পাতা পর্যন্ত যে পড়াগুলো আছে সেগুলো সবটুকু আমরা আজকে আলোচনা করব এবং যত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের তলায় এবং উত্তরের তলায় আমি দাগ দিয়ে দেব, যাতে তোমাদের পরীক্ষার সময় পড়তে সুবিধা হয়। আর যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তাই আর সময় নষ্ট না করে সরাসরি পড়াশোনায় চলে যায়। ঠিক আছে, দেখো তাহলে শুরু করছি। আজকে 31 পাতায় দাঁত নিয়ে কথা। তো আমরা আগের দিন ভিডিওতে পড়েছিলাম দাঁতের যত্ন কিভাবে করতে হয়, দাঁত মাজা কখন দরকার, দাঁতের রোগ কি কি হতে পারে, সেই সমস্ত জিনিস নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো যারা ওই ভিডিও দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লে লিস্টে গেলে তোমরা পরপর একদম প্রথম থেকে বইয়ের প্রথম থেকে ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। এবার তোমাদের যেখানটা অসুবিধা হচ্ছে সেই পেজ অনুযায়ী তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এবার বলছে দাঁত নিয়ে নানা কথা। বলছে অরুণ জিজ্ঞেস করলো, খারাপ হয়ে যাওয়া দাঁত তো তুলে ফেলতে হয় দিদি, তাতেই বা ক্ষতি কি? আমাদের মুখে তো অনেক দাঁত আছে, তার একটা দুটো তুলে ফেললে কি ক্ষতি? অসমা বলল, তাহলে আমরা খাবার চিবোবো কি করে? আমাদের যে দাঁতগুলো থাকে, কষের দাঁত, সামনের দাঁত, যে 4 প্রকার যে দাঁত আছে আমরা দেখেছি, সেই 4 প্রকার দাঁত থেকে যদি দুটো তিনটে দাঁত তুলে নেওয়া হয় তাহলে আমাদের খাবার চিবোতে অসুবিধা হবে। ঠিকই বলেছে আসমা। আসমা তখন বলছে, ঠিকই বলেছ, কিন্তু চিবানো ছাড়াও দাঁতের আরও অনেক রকম কাজ আছে। আর আমাদের মুখে অনেক দাঁত আছে ঠিকই, কিন্তু সব দাঁত একরকম নয়, আবার তাদের কাজও কিন্তু নানা রকম। তুমি আর তোমার বন্ধুরা তো নানা ধরনের খাবার খাও। দেখো তো নিচে যে খাবারগুলোর নাম দেওয়া আছে সেগুলো তোমরা কিভাবে খাও। তোমার ইচ্ছা মতো আরও কিছু খাবারের নাম যোগ করতে পারো। দিদিমণি বললেন, দাঁত তাহলে কত রকমের কাজ করে? এখানে দেখো একটা প্রশ্ন, যে দাঁত তাহলে কত রকমের কাজ করতে পারে, মানে ক রকমের দাঁত থাকতে পারে? 4 রকমের দিদি, কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করা। তাহলে 4 রকম দাঁতের 4 রকম কাজ। এক রকম দাঁত হচ্ছে কাটা, সামনের দাঁতগুলো দিয়ে, তারপর ছেঁড়া, তারপরে ভাঙা, তারপরে গুঁড়ো করা। তাহলে দাঁতও কি 4 রকমের? ঠিক বলেছো, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। আমাদের মুখে ক ধরনের দাঁত থাকে? 4 ধরনের। ছবি থেকে ওদের চিনে নাও, গুণে দেখো তো মুখে কতগুলো দাঁত থাকতে পারে। এবার একজন প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ বড়দের ক্ষেত্রে দাঁত থাকবে কতগুলো বলো তো? 32টা দাঁত থাকবে। নিচে 16টা, নিচের পাটিতে 16টা দাঁত থাকবে এবং উপরের পাটিতে 16টা দাঁত থাকবে। আর বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স অর্থাৎ যাদের প্রথম দাঁত বেরোচ্ছে তাদের ক্ষেত্রে 20টা দাঁত থাকে। শিশুদের ক্ষেত্রে জন্মের পরে, মানে জন্মের সময় তো দাঁত থাকে না, জন্মের 6 মাস পর থেকে যখন দাঁত গজাতে শুরু করে তারপরে মোটামুটি তোমার 20টা দাঁত থাকে। এবার দেখো খাবারের নাম কিভাবে খাও। বাদামকে কিভাবে খাও? দাঁত দিয়ে ভেঙে খায়। মাংস দাঁত দিয়ে ছিঁড়ে খায়। চিনির দানা মিশিয়ে দাঁত দিয়ে গুঁড়িয়ে খায়। পাউরুটি দাঁত দিয়ে কেটে খায়। ভুট্টার দানা দাঁত দিয়ে কি করে? দাঁত দিয়ে গুঁড়িয়ে বা দাঁত দিয়ে ভেঙে, দাঁত দিয়ে গুঁড়িয়েই বলতে পারো। ভুট্টার দানা দাঁত দিয়ে পিষে, যেটাকে বলা হয়। তাহলে লিখবো দাঁত দিয়ে গুঁড়িয়ে বলতে পারি, পিষে দেবো, তার মানে গুঁড়িয়ে। বিস্কুট দাঁত দিয়ে ভেঙে। তারপর পাটালি গুড় দাঁত দিয়ে কামড়ে বা কেটে, দাঁত দিয়ে কেটে। আর খোসা শুদ্ধ আম দাঁত দিয়ে, খোসা শুদ্ধ আম কী হয়? তো দাঁত দিয়ে আগে ছিঁড়তে হয়, তাই তো? খোসাটাকে দাঁত দিয়ে ছিঁড়তে হয়, বা দাঁত দিয়ে কামড়েও হবে। দাঁত দিয়ে কামড়ে বা দাঁত দিয়ে কেটে।
এবার আরও অন্যান্য খাবারের নাম তোমরা লিখবে এবং সেগুলো কিভাবে তোমরা খাচ্ছ সেই জিনিসটা করবে। এবারে একটা কথা বলো তো, জন্মের সময় একটা বাচ্চার মুখে কি দাঁত থাকে? সরি বললো, কয়েকদিন আগে আমার কাকিমার মেয়ে হয়েছে, কই তার মুখে তো দাঁত দেখিনি। তার মানে জন্মের পরে প্রথম দিকে দাঁত থাকে না। এটা একটা কোশ্চেন হতে পারে যে জন্মের সময় কতগুলো দাঁত হয়। জন্মের সময় কোনো দাঁত থাকে না। জন্মের সাধারণত 6 মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে। তাহলে জন্মের কত মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে? 6 মাস পর থেকে। যিশু বলল, আমার তো আবার কিছু দাঁত পড়ে গেছে, আবার কিছু দাঁত নতুন করে উঠছে। আসলে প্রথম যে দাঁতগুলো ওঠে সেগুলো সারা জীবন থাকে না, অর্থাৎ জন্মের 6 মাস পর থেকে যে দাঁতগুলো ওঠে সেই দাঁতগুলো কিন্তু সারা জীবন থাকে না। এগুলোকে কি বলে? দুধের দাঁত। আমরা বলি দুধের দাঁত বলি, এগুলোকে দুধের দাঁত বলে। সাধারণত 6 বছর বয়স থেকে 12 বছর বয়স অবধি এই দাঁতগুলো থাকে, তারপর আস্তে আস্তে ভেঙে যায়। এবার এখানে কিছু প্রশ্ন দিয়েছে, দেখো। তোমার বাড়ির বা আশেপাশের বাড়ির সদ্য জন্মানো বা একটু বেড়ে ওঠা শিশুকে লক্ষ্য করো। প্রয়োজনে তোমার শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। জন্মের সময় চোয়ালে কি দাঁত থাকে? না, চোয়ালে দাঁত থাকে না। জন্মানোর কত মাস বয়স থেকে দাঁত গজাতে শুরু করে? 6 মাস বয়স থেকে। 6 মাস বয়স থেকে। আর ওই শিশু 3 বছর বয়সে পৌঁছালে এই দাঁতের সংখ্যা কতগুলো হয়? 20টা হয়। কত বছর বয়সে পৌঁছালে দুধের দাঁত পড়ে যায়? 6 থেকে 12। 6 থেকে 12। 6 থেকে 12 বছর পর্যন্ত। তারপর যে নতুন দাঁত গজাতে শুরু করে সেগুলো কি সারা জীবন থেকে যায়? হ্যাঁ, সেগুলো সারা জীবন থেকে যায়। অর্থাৎ যদি দাঁত না নষ্ট হয় তাহলে কিন্তু দাঁত সারা জীবন থেকে যায়। তাহলে এই গেল দাঁত নিয়ে কিছু কথা। এবার আমরা চলে আসব খাবার হজম হলো। অরুণ বলল, আমি তো খুব তাড়াতাড়ি খাই। মা বলেন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবার খেতে হয়। তাহলে খাবারকে কি করতে হয়? আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, তবেই নাকি খাবার হজম হবে। সত্যি দিদি? দিদিমণি বললেন, তোমার মা ঠিকই বলেন। দাঁত দিয়ে আমরা খাবারকে কি করি বলো তো? আসমা বলে, দাঁত দিয়ে আমরা খাবারকে ভেঙে টুকরো করি। তাহলে দাঁত দিয়ে প্রথমে কাজ কি হচ্ছে? আমরা খাবারকে ভেঙে টুকরো করি। বাহ, ঠিক বলেছো। খাবারকে ভেঙে টুকরো করাই হলো হজমের প্রথম ধাপ। আমরা যে খাবার খাই সেই খাবার যে হজম হয়, হজমের প্রথম ধাপ হচ্ছে খাবারকে ভেঙে টুকরো করা। দাঁত দিয়ে খাবার চিবানোর সময় আর কি হয় বলো তো? সয়ালি বলো, খাবারটা নরম হয়ে দলা পাকিয়ে যায়। ঠিক বলেছ। আমাদের মুখের আশেপাশে থাকে কয়েকটা লালাগ্রন্থি। লালাগ্রন্থি থেকে বেরোয় লালারস। লালাগ্রন্থি থেকে কি বেরোয়? লালারস। লালারসে থাকে হজমের রস। ঠিক আছে, লালারসে কি থাকে? হজমের রস। হজম করানো ছাড়াও লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়, যাতে খাবার সহজেই গলা দিয়ে নেমে যায়। একটু ভিজে ভিজে হয়ে খাবারটা শুকনো থাকে না, মানে খাবারটা দলা পাকিয়ে যায়। অরুণ জিজ্ঞেস করলো, হজম মানে কি দিদি? হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলায়। আমরা যে খাবার, যে শক্ত শক্ত খাবার খাই, সেই শক্ত শক্ত খাবারকে কুচো 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 করে করে একদম ছোট ছোট কণায় ভেঙে ফেলা, যাতে খাবারের ওই কণাগুলো শরীর খুব সহজেই নিয়ে নিতে পারে। ঠিক আছে। এর মধ্যেই স্কুলের ঘন্টা পড়ে গেল। যিশুর খুব তাড়া, দৌড় দৌড়। খেলার মাঠ ডাকছে। মাঠে বল নিয়ে ঈশান, অরুণ, রহমান, রবিনরা অপেক্ষা করছে। এদিকে মা খেতে দিয়েছে, তাড়াহুড়ো করে খাচ্ছে, আর স্কুলে আজ কি কি হলো সেই গল্প বলছে মাকে। এইসব করতে গিয়ে যিশু হঠাৎ জোরে জোরে কাশতে আরম্ভ করলো। মা যিশুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বললেন, আস্তে আস্তে খেতে পারিস না? সবসময় তাড়াহুড়ো, খেতে খেতে কথা বলছিস। দেখ তো কেমন বিষম লাগলো। তোমরা দেখবে, এই যে তোমরা প্রাইমারি স্কুলে পড়ো, তোমরা যখন খাবার খাও, আমি আমার নিজের স্কুলেও আমি দেখেছি যে ছেলেমেয়েরা খুব তাড়াহুড়ো করে খাবারগুলো খেয়ে নেয়। তার কারণ হচ্ছে যে যে যত তাড়াতাড়ি খাবার খেয়ে মাঠে নেমে পড়তে পারবে, খেলা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এই জন্য মানে খেলার তাড়া তাদের বেশি, যে কারণে খাবার কোনো রকমে গিলে অর্ধেক ভাত খেয়ে তাড়াতাড়ি উঠে পড়ে। ঠিক আছে, কিন্তু এইভাবে চললে তো হবে না। সেই জন্য আমি তাদের জন্য কড়া অবস্থান নিয়েছি যে সবাই আগে খাবার খাবে, খাবার ঠিকঠাক করে আস্তে আস্তে খাবার চিবিয়ে চিবিয়ে খাবে, পাতের খাবার পুরো শেষ করবে, সবাই একসঙ্গে উঠবে। আমি এরকম একদম নিয়ম করে দিয়েছি, বুঝেছো?
তো তোমরাও কিন্তু খাবারকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে, নাহলে কিন্তু খাবার হজম হবে না। আর খাবার যদি হজম না হয় তাহলে পেটে গিয়ে পেটে গ্যাস তৈরি করবে, আর গ্যাস হলেই কিন্তু শরীরের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। তাই অবশ্যই তোমরা কিন্তু খাবারকে চিবিয়ে ভালো করে খাবে। পরদিন ক্লাসে যিশু জিজ্ঞেস করলো, আমাদের বিষম কেন লাগে দিদি? দিদিমণি বললেন, আসলে আমাদের গলার ভেতরে পাশাপাশি দুটো নল আছে, একটা নল দিয়ে খাবার যায় আর একটা নল দিয়ে বাতাস যায়। দুটো নল আছে, এই যে দুটো নল, একটা মুখবিবর দিয়ে আমাদের খাবার যাচ্ছে আর একটা নাসানন্দ দিয়ে, নাক দিয়ে কি হচ্ছে, নাক দিয়ে বাতাস যাচ্ছে, ঢুকছে। ঠিক আছে, খাওয়ার সময় কথা বলে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে অর্থাৎ ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়তে পারে। তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবার টুকরোটাকে বার করে দিতে, না হলেই বিপদ। মঞ্জু জিজ্ঞেস করলো, কি বিপদ দিদি? বাতাস যাওয়ার নলে খাবারের টুকরো ঢুকে গেলে বাতাস তো আর যেতে পারবে না, তখন আমাদের দম আটকে আসবে। কিন্তু আর একটা নল দিয়ে কি যায় বলো তো? রবিন বলল, দিদি খাবার যায় কি? বাহ, ঠিক বলেছ, ওই নল দিয়ে খাবার নিচের দিকে নেমে যায়। তাহলে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, বাতাস যাওয়ার নলে যদি খাবারের টুকরো গেলে বাতাস তো আর যেতে পারবে না, তখন আমাদের দম আটকে যাবে। বাহ, ঠিক বলছো, ওই নল দিয়ে খাবার নিচের দিকে নেমে যায়। রহমান জিজ্ঞেস করলো, নিচে নেমে খাবার কোথায় যায়? এই দেখো, এইখান দিয়ে খাবার যায়, এটা হচ্ছে গ্রাস নালী, মানে খাবারটা এখান দিয়ে যাবে, এখান দিয়ে গিয়ে এই যে একটা যে আকৃতি বিশিষ্ট থলি রয়েছে, পাকস্থলী যেটাকে বলা হবে, এই পাকস্থলীতে গিয়ে খাদ্য জমা হবে। নলের শেষে একটা থলির মতো অংশ আছে, তার নাম হচ্ছে পাকস্থলী। এরপর খাবার পাকস্থলীতে চলে আসে, এখানে খাবারের কিছুটা অংশ হজম হবে, খাবারের কিছু অংশ মুখবিবরে হজম হলো, তারপরে পাকস্থলীতে কিছুটা হজম হলো। মঞ্জু জিজ্ঞেস করলো, তারপর খাবার কোথায় যায় দিদি? এরপর আরও নিচে নেমে খাবার পৌঁছায় বড় পেঁচানো নলের মতো একটা অংশ, এইখানে পেঁচানো নল রয়েছে যেটাকে ক্ষুদ্রান্ত বলা হয়। এই ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে এই নলের ভিতর দিয়ে খাবারটা যেতে থাকে এবং এখানে খাবারের কিছুটা অংশ হজম হয়, এই জায়গাতেও কিন্তু হজম হয়। নিচে নামে পৌঁছে পেঁচানো নলের মতো অংশে, এর নাম হচ্ছে অন্ত্র। অন্ত্রের একটা অংশে খাবারের বাকিটা অংশ হজম হয়, যার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে যে খাবারটা বাকি রয়েছে সেই খাবারটা হজম হয়। খাবারের যে অংশটা হজম হলো না সেটা মলাশয়ে চলে যায়, এরকম এই নালীপথ দিয়ে ঘুরে 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 এসে এখানে একটা থলির মতো অংশ থাকে যেটাকে মলাশয় বলে। এই মলাশয়ে কিছুক্ষণ জমা থাকে, তারপর শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। একটা নির্দিষ্ট পরিমাণ মল এখানে জমা হলেই তারপর শরীর সংকেত পাঠায় যে এটাকে বার করে দিতে হবে, তখন এটা মলাশয় থেকে বেরিয়ে যায়। বোঝা গেল? এরপর খাবারের দলা নল দিয়ে নিচে নেমে আসে, পাকস্থলীতে পৌঁছায়। এই যে দেখেছো, এখানে দেখিয়েছে সুন্দর করে, পাকস্থলীতে নেমে আসে। তারপর হজমের রসের সঙ্গে মিশে খাবার আরও ছোট কোনায় পরিণত হয়। এখান থেকে বিভিন্ন রকম পাচক রস বেরোয়, অর্থাৎ হজমের রস। সেই হজমের রস খাবারের সঙ্গে মিশে খাবারকে আরও ছোট ছোট কোনায় পরিণত করে। পাকস্থলী থেকে খাবারের কোণা অন্ত্রে আসে, সেখানেও নানা রকম হজমের রসের সাহায্যে খাবারের কোণাগুলি আরও ছোট হয়। খাবারের কোণাগুলি ছোট হতে হতে শরীরের রক্তে মিশে যাওয়ার মতন হয়ে যায়। ঠিক আছে, মেন কাজ হচ্ছে খাবারকে ছোট ছোট কণায় পরিণত করে, যতটা সম্ভব ছোট ছোট কণায় পরিণত করে ওটাকে রক্তে মেশানো। আর রক্তে মেশানো মানে খাবারটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। ওই যে খাবারের রসটা রক্তের মধ্যে মিশলো, আর রক্ত তো সারা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং খাবারের রসটাও কী হচ্ছে, সারা শরীরে বিভিন্ন কোষে কোষে পৌঁছে যায়। এরপর নিচের দুটি ছবি ভালো করে দেখো, তারপর দলে আলোচনা করো। বাঁদিকে খাবারের ছোট ছোট টুকরোতে ভেঙে যাওয়ার ছবি দেওয়া হলো, এই যে খাবার ছোট ছোট টুকরোতে ভেঙে যাওয়ার ছবি দেওয়া হলো। ডান দিকে মানুষের শরীরের ছবি দেওয়া হয়েছে। মানুষের শরীরের যে যে অংশে ওই কাজগুলো হয় তার সঙ্গে মেলা ফাঁকা বক্সগুলোতে ওই অংশগুলোর নাম লেখো। দাঁত দিয়ে খাবার ভাঙা ও চিবানো হয়, তাহলে এটা কোথায় হয়? মুখবিবরে। মুখবিবরে খাবারটা এখানে দাঁত দিয়ে ভাঙা হচ্ছে। আর পেটের মধ্যে খাবার আরও ছোট হয়ে যায়, এটা কোথায়? এটা হচ্ছে অন্ত্রে, ক্ষুদ্রান্তে, বা অন্ত্রে লিখতে পারো, অন্ত্রে। আর এইটা হচ্ছে দেখো পাকস্থলী, পাকস্থলীতে। ঠিক আছে,
এবার তোমার খাবার ঠিকমতো হজম না হয়, দীর্ঘ সময় ধরে মল দেহ থেকে না বেরোয়, তবে কি কি সমস্যা হতে পারে? খাবার যদি ঠিকমতো হজম না হয় তাহলে শরীরে গ্যাস উৎপন্ন হবে, পেটের মধ্যে গ্যাস উৎপন্ন হবে, পেট ফুলে যাবে, মনে হবে যেন দম আটকে যাচ্ছে, এরকম মনে হবে। আর যদি দীর্ঘ সময় ধরে মল দেহ থেকে না বেরোয় তাহলে পেটের মধ্যে, অন্ত্রের মধ্যে, পাকস্থলীর মধ্যে প্রচণ্ড পরিমাণে গ্যাস হবে এবং পেটের মধ্যে চাপ সৃষ্টি হবে। তার ফলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হবে, লাগবে, খুব কষ্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা 34 পাতার এই পর্যন্ত পড়ালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।